পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টির সাথে হাতাহাতি হয়েছে বিরোধী দলীয় এমপিদের। শুরু হয় ঝগড়া ও কথা কাটাকাটি, এক পর্যায়ে তা গড়ায় মারামারিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলা করা হয়েছে এবং হামলার পরে তাদেরকে কিন্তু রক্তাক্ত করা হয়েছে। যেই কারণে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদেই গণধোলাই খেয়েছে। চুক্তি বাতিলের দাবি কেন্দ্র করে নজিরবিহীন সংঘর্ষে জড়ালেন আইন প্রণেতারা। বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলেই আলহামদুলিল্লাহ পড়ি। এটি কি কল্পনা করতে পেরেছেন আপনারা কেন এরকম হয়েছে? হ্যাঁ, এইখানে বিরাট একটা বিষয় আছে। আজ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে, এত বড় বিজয় যা মানব ইতিহাসে গত 240 বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি। তার রাতারাতি পুরো গেম এমন ভাবে পাল্টে দিয়েছে যে প্রথমবারের মতো আসল খেলাটা হলো ডক্টর আসিফ নজরুল হাড়ে হাড়ি ভেঙে দিচ্ছে। কত ধানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে এই ইউনূস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। দেখেন, আসিফ নজরুল্লাহ গভীর জালে মাছ। সত্য কখনো গোপন থাকে না। উনি আজকে মুখ ফসকে সত্যটা প্রকাশ করে দিয়েছে। আজকে তিনি বলেছে, ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা চালে। আজকে একটা পান্ডা ধরা পড়ছে। এর আগে একটা সান্ডা নিয়ে কথা বলেছিলাম, আজকে একটা পান্ডা নিয়ে কথা বলছি। সেটা হলো আসিফ নজরুলের নামে। প্রিয় দর্শক, 5ই আগস্টের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেন, ঠিক তারপর থেকে দাবি উঠছিল যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। অনেকেই বলছিলেন যে 5 বছর, 10 বছর অথবা 15 বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করেনি, তবে আওয়ামী লীগের কার্যক্রমকে তিনি কিন্তু নিষিদ্ধ করেছিলেন। প্রিয় দর্শক, এবার এসেছে তারেক রহমানের একটি নির্দেশনা বা তারেক রহমানের সরকারের একটি নির্দেশনা। সংসদে প্রত্যেকটি এমপির পরামর্শে বা তাদের সিদ্ধান্তের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের করে যাওয়া অধ্যাদেশটিকে আইনে রূপ দিয়েছে এই সংসদ। প্রিয় দর্শক, তারেক রহমানের সরকারকে নিয়ে নানান সমালোচনা রয়েছে, যেমন তারা গণভোট মানছে না, জুলাই সনদ মানছে না, এরকম আরো অনেক বিষয় রয়েছে যেগুলোতে তাদেরকে সমালোচনা করাই যায়। কিন্তু প্রিয় দর্শক, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন করেছে এই সংসদ, এটার কারণে অনেকেই তারেক রহমানের সরকারকে প্রশংসা করছেন, যদিও বিরোধী দলের মতামতের প্রেক্ষিতে এই আইনটি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি সরকারের এই সিদ্ধান্তে একমত হতে পারছেন, বা আপনিও কি মনে করছেন যে হ্যাঁ, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার মাধ্যমে সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে? প্রিয় দর্শক, সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে সংসদে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এর সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু সুসংবাদও রয়েছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা চালে। আজকে একটা পান্ডা ধরা পড়ছে। এর আগে একটা সান্ডা নিয়ে কথা বলেছিলাম, আজকে একটা পান্ডা নিয়ে কথা বলছি। সেটা হলো আসিফ নজরুলের নামে 100 কোটি টাকার দুর্নীতি দমন কমিশনে মামলা হয়েছে। শুধু কি 100 কোটি, সে তো 1000 কোটি অন্তত চুরি করছে। 100 কোটি তো একটাতেই আসছিল, শুরুতেই 100 কোটি টাকার কথা কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বলেছিলেন। সেই 100 কোটি নিয়ে আমাদের দুর্নীতি দমন কমিশন একটা মামলা করেছে। অন্তত মামলা তো একটা হয়েছে, এবার বের হয়ে আসুক এই পান্ডার নামে যত দুর্নীতি আছে। আর এই পান্ডার কারণে আমরা কিন্তু দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে আমরা কিছুই করতে পারিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওরা বন্দি করে রেখে দিয়েছিল, আর ওরা এই পান্ডারাই এইভাবে দেশটাকে অরাজকতা সৃষ্টি করে 1.5 বছর চালিয়ে গিয়েছে। কোনো উন্নতি তো নাই, বরঞ্চ অরাজকতা গুলা খালি তৈরি করতেন। শাসন বলতে কিছু ছিল না। আওয়ামী লীগ 2 দিন পর পর এখানে সেখানে হামলা মামলা করতেন, কিন্তু দেখা গেছে তাদেরকে গ্রেফতার করতেন না। এই আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুল হাড়ে হাড়ি ভেঙে দিচ্ছে। কত ধানে কত চাল বিএনপি সরকার এবার টের পাবে। একে একে এই ইউনূস সরকারের লোকজন মুখ খুলতে শুরু করেছে। আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়ে তোলপাড় তৈরি করে দিচ্ছে। বিবিসি বাংলায়, প্রথম আলোতে, এরপরে আবার ফেসবুকে লেখালেখি তো আছে। আসিফ নজরুল রিলেভেন্ট হয়ে উঠছে। দেখেন, আসিফ নজরুল্লাহ গভীর জালের মাছ। এই আসিফ নজরুল একসময় ঘাতক দালাল নির্মূল কমিটি ছিলেন, শাহরিয়ার কবিরের লোক ছিলেন, অধ্যাপক গোলাম আজমের প্রতীকী ফাঁসি দিয়েছে। সেই আসিফ নজরুল
একটা পর্যায়ে এসে গোলাম আজমের প্রশংসা করেন এবং জামাতের প্রশংসায় পঞ্চমুখ। এরা কতটা গভীর জলের মাছ এটার মাধ্যমে বোঝা যায়। দর্শক, আসিফ নজরুল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং এই ছাত্র শক্তি যাদের নেতৃত্বে বেসিক্যালি আমাদের 24-এর বিপ্লব হয়েছে, এই ছাত্র শক্তিকে প্যাট্রোনাইজ করতেন আসিফ নজরুল। এবং কে উপদেষ্টা হবে কি এগুলো ঠিক করা, এবং শিক্ষার্থীরা একটা সময় আসিফ নজরুলের উপর সিরিয়াসলি নির্ভর করতেন। স্যার আপনি যা বলেন, স্যার কি করা যায়, স্যার কি করা যায়, আসিফ নজরুল বুদ্ধি দিতেন। তো এক পর্যায়ে হাসিনার পতন হলো, আসিফ নজরুল তিনি উপদেষ্টা তো হয়েছেন এমনকি প্রধান উপদেষ্টা হওয়ার লাইনেও ছিলেন। অতএব আসিফ নজরুল ছোটখাটো কিছু না, এবং আসিফ নজরুল কিন্তু পালায়নি এবং পালাবে না। আসিফ নজরুলের শেকড় বাংলাদেশে কতটা গভীর আমি একটু বুঝাই আপনাদেরকে। এরা কারা? এরা হচ্ছে ওই যে প্রথম আলো ডেইলি স্টার, রেজিম যায় রেজিম আসে, বিএনপি জামাত আসে যায়, আওয়ামী লীগ পালায়, কিন্তু প্রথম আলোর কিছু হয় না। প্রথম আলো এমন শক্তি, জামাতকে ধুয়ে দেয় প্রথম আলো ডেইলি স্টার, জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী হত্যাযোগ্য করে তোলে, জামাতকে হত্যা করার ন্যারেটিভ উৎপাদন করে এই প্রথম আলো, আর জামাত সেই প্রথম আলোর পক্ষে কান্নাকাটি করে। তাহলে বুঝেন যে প্রথম আলোর পাওয়ারটা কি। এই প্রথম আলোতে যারা আগুন দেয়, পিনাকি ভট্টাচার্য ধানমন্ডি 32 জয় বাংলা করে দিতে পেরেছেন, কিন্তু প্রথম আলোর দিকে চোখ তুলে তাকিয়েছে যারা, তাদেরও শাস্তি হয়েছে। তো দর্শক, এই প্রথম আলো যেরকম বাংলাদেশে মহান শক্তি, অধরা শক্তি, ঠিক তো আসিফ নজরুল এরকম অধরা শক্তি, ওই একই গ্রুপের লোক। সরকার আসবে যাবে পালাবে। হাসিনা ছিল, এখন নাই, পালিয়েছে। ইউনূস সরকার এসেছিল, ইউনূস নাই। বিএনপি সরকার এসেছে, বিএনপি এক পর্যায়ে থাকবে না, জামাত আসবে, কিন্তু আসিফ নজরুল্লাহ থাকবেন। আসিফ নজরুলদের কিছু হবে না। এই হচ্ছে আসিফ নজরুলের শক্তি। এই আসিফ নজরুল তিনি বিএনপি সরকার যে প্রতারণা করছে, এবং ইউনূস সরকার তাকে না জানিয়ে কোন জায়গায় কি প্রতারণা করেছে সব খোলামেলা আলোচনা শুরু করেছে। এর মানে সব গোমর ফাঁস করে দিয়ে আসিফ নজরুল ব্যাপকভাবে আলোচিত থাকবেন। দেখবেন যে ইউনূস এক পর্যায়ে নিষ্ক্রিয়, ইউনূস কোথায় কি কোন অফিসে কোন বাড়িতে খুঁজে পাওয়া যাবে, কিন্তু আসিফ নজরুলকে আপনি সব জায়গায় প্রাসঙ্গিক পাবেন। ফেসবুকে আলোচনা দেখবেন আসিফ নজরুল, টকশোতে আলোচনার এজেন্ডা আসিফ নজরুল। এরপরে আসিফ নজরুল চাকরিতেও যাবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করবেন, সব ঠিকঠাক থাকবে। আসিফ নজরুল সবচেয়ে বেশি আলোচিত হবে, এটা বলা যায়। তো দর্শক দেখেন আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস। আমরা একের পর এক উচ্চাভিলাষী আইন করে যাচ্ছিলাম, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালত বিচারক নিয়োগ, দুদক আইন ছিল, এর মধ্যে উল্লেখ কয়েকটি। দেখেন আসলেই আসিফ নজরুলদের হাজারো সমালোচনা সত্ত্বেও আসিফ নজরুলরা যা করেছেন, যতটুকু সংস্কার করেছে, পুরো জাতি আসিফ নজরুলদের মিস করবে। আইন অঙ্গনের যতটুকু অগ্রগতি আসিফ নজরুলের সময় বা আসিফ নজরুলের হাত ধরে হয়েছে, পুরো জাতি আসিফ নজরুলকে মিস করবে। এগুলো বলছেন যে আমরা ভালো কাজ করেছিলাম, বিএনপির চাইতে আমরা ভালো ছিলাম, পুরো জাতি যেন আসিফ নজরুলদের মিস করে, সেই কাজ আসিফ নজরুল নিজে করছেন। অথচ অন্যান্য উপদেষ্টা অনেকে পালানোর রাস্তা খুঁজছে, আর আসিফ নজরুল তিনি পুরোপুরি রিলেভেন্ট। এবং বিএনপির গোমর, ওই যে নাহিদ ইসলাম যা বলেছেন, সেই দাবিতে সাড়া দিচ্ছেন মনে হয়। রাজপথে না নামলেও বিএনপির গোমর অ্যাটলিস্ট পাস করছেন। আমরা একের পরে উচ্চাভিলাষী আইন করে যাচ্ছিলাম, মানবাধিকার কমিশন, গুম, সুপ্রিম কোর্ট সচিবালয়, উচ্চ আদালতের বিচারক নিয়োগ, দুদক আইন ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি। বলেছিলাম এগুলো প্রকৃত সংস্কারমূলক আইন, অথচ প্রকৃত সংস্কারমূলক আইনগুলো বিএনপি বাতিল করছে। অতএব আসিফ নজরুল কতটা ভালো কাজ করেছেন, শুধু আসিফ নজরুল, ইউনূস সরকারকে আমি বলি যে প্রতারণা করলেও বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো সরকার ছিল ইউনূস সরকার। তাদের আমলে বাক স্বাধীনতা ছিল, গণতন্ত্র ছিল, এত সুন্দর গণতন্ত্র কোনো আমলে ছিল না। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গটি নিয়ে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলা দরকার মনে করছি। প্রথমত কথা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কেন, অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, এবং বর্তমানে নির্বাচিত গণতান্ত্রিক সরকার কেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে বিষয়টি সেটাকে আইনগত একটি ভিত্তি দিল, এবং এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগের যারা সুবিধাপ্রাপ্ত শ্রেণী, এবং শেখ হাসিনা দিল্লিতে বসে যে প্রপাগান্ডা চালান, সেই প্রপাগান্ডার ধারাবাহিকতায় যারা আওয়ামী লীগের পক্ষে সত্য, অর্ধসত্য, মিথ্যা তথ্য দিয়ে প্রপাগান্ডা চালান, সব কিছুর পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা। প্রথমত কথা, এই বিশেষ করে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার কেন অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল সেই ধারাবাহিকতায় এটাকে আইনি ভিত্তি দিল, এটা নিয়ে একটা সমালোচনা হচ্ছে। এবং সমালোচনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে ভবিষ্যতে অন্য কোনো দলকেও একই প্রক্রিয়ায়
কার্যক্রম নিষিদ্ধ করা হতে পারে বা হওয়ার সুযোগ তৈরি হলো। তো এটা বলে আসলে বিএনপিকে বোঝানো হয় যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে বিএনপির কার্যক্রম নিষিদ্ধ করতে পারে, এটা বোঝানো হয়, ভয় দেখানো হয়। তো এই যে ভয় যারা দেখাচ্ছেন এবং আওয়ামী লীগের পক্ষে যারা প্রোপাগান্ডা চালাচ্ছেন, তারা এইটুকু বলছেন কিন্তু আরেকটি কথা বলছেন না। সেই কথাটাই একবার বলি যে প্রথমত কথা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো কেন, গণতান্ত্রিক সরকার কেন সেই কার্যক্রম নিষিদ্ধের বিষয়টির আইনগত ভিত্তি দিল। আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ নিয়ে আমরা আলোচনা করছি? আমরা আলোচনা করছি শিক্ষার্থী ছাত্র জনতা হত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ সরকার নিয়ে। শিক্ষার্থী ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার, পালিয়ে যাওয়া সরকার। সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। সেই মানবতা বিরোধী অপরাধের পরিপ্রেক্ষিতে তাদের নামে, নেতাদের নামে, হাসিনা সহ নেতাদের নামে, পলাতক নেতাদের নামে মামলা হয়েছে, সেই মামলা চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক সরকার কেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কার্যক্রম নিষিদ্ধ করে গিয়েছিল আওয়ামী লীগের, সেই ধারাবাহিকতায় কেন থাকলো? প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি গণতান্ত্রিক রাজনীতি করেছে? আওয়ামী লীগ কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল? কাগজে কলমে আইনগতভাবে প্রোপাগান্ডা যারা চালান তারা প্রমাণ করতে পারবেন। হ্যাঁ, নির্বাচন হয়েছিল, 14তে একটা নির্বাচন হয়েছিল, 18তে একটা নির্বাচন হয়েছিল, 24এও একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনগুলোর কোনোটিই যে নির্বাচন ছিল না, সেই নির্বাচনগুলোর কোনোটিতেই যে জনগণ ভোট দেয়নি, সেই নির্বাচনগুলো যে জনগণ দ্বারা নির্বাচিত ছিল না জনপ্রতিনিধিরা, সেটা এরা কথাগুলো বলছেন না, 1 নম্বর। 2 নম্বর, তারা বলছেন না যে আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের অবস্থাটা হচ্ছে এইরকম যে যা হবার তা হয়ে গেছে, এখন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। আচ্ছা, ধরে নিলাম যে আওয়ামী লীগকে রাজনীতি যা হবার তা হয়ে গেছে, যার সন্তান মারা গেছেন, যার বাবা মারা গেছেন, যার বোন মারা গেছেন, যার স্ত্রী আহত হয়েছেন, স্বামী মারা গেছেন, শিশু সন্তানকে হত্যা করেছে হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করিয়ে, ইত্যাদি ইত্যাদি, সব মানুষ সব কিছু ভুলে গেল। তর্কের জন্য ধরে নিলাম যে মানুষ সব কিছু ভুলে গেল। এখন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এই সুযোগটা কে দিবে? বর্তমানে তারেক রহমানের নির্বাচিত যে সরকার, সেই সরকার সুযোগ দিবে? কেন দিবে? একটা প্রশ্ন। তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি আসলে রাজনীতি করতে চায়? আওয়ামী লীগ কি এখন পর্যন্ত বলেছে যে আমি রাজনীতি করতে চাই? আওয়ামী লীগ কি বলেছে? প্রথমত কথা, শেখ হাসিনা এখনও সর্বশেষ 2-1 দিন আগের যে অডিও, সেই অডিও দেখেন, সেই অডিওতেও হুমকি, সব মনে রাখা হবে, সবাইকে শাস্তি দেওয়া হবে, জেল দেওয়া হবে, জরিমানা করা হবে, ফাঁসি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাজনীতি করতে চায় না প্রথমত কথা। তার সরাসরি ক্ষমতায় আসতে চায়, সরাসরি প্রধানমন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী হয়ে সবাইকে শাস্তি দিতে চায়, ডক্টর ইউনূস সহ সবাইকে। এটা তার চাওয়া, রাজনীতি করতেটা তার করাটা তার চাওয়া নয়। শেষে সংক্ষেপে কথা বলতে চেয়েছিলাম, শেষে এই জায়গাটাতে যে আওয়ামী লীগ কি রাজনীতি করতে চায় কিনা। ধরেন যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায়, তাহলে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সে রাজনীতি করতে পারবে না, আইনগতভাবেই নিষিদ্ধ। তাহলে রাজনীতি যদি করতে চায়, তাহলে আওয়ামী লীগকে কী করতে হবে? তাহলে প্রথমত কথা ঠিক করতে হবে আওয়ামী লীগের নেতাকে। আওয়ামী লীগের নেতা যদি শেখ হাসিনাই হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনার বর্তমান সরকারের কাছে আবেদন করতে হবে যে আমাকে দেশের জনগণ দেশ থেকে বিতাড়িত করেছে। এরও তো আবার কয়েক রকম ব্যাখ্যা আছে। একবার বলে যে আমি মনে করেছিলাম আমি টুঙ্গিপাড়ায় যাচ্ছি, C-30 উড়োজাহাজে চড়ে তিনি টুঙ্গিপাড়ায় যাচ্ছেন, মানে টুঙ্গিপাড়ায় গিয়ে নামবেন C-30 বিশাল বড় এয়ারক্রাফট নিয়ে। আবার বলেন যে সীমান্তের কাছেই আছেন, টুক করে ঢুকে না, চট করে ঢুকে পড়বেন, ইত্যাদি ইত্যাদি কথা বলেন। আবার বলেন যে চলে আসবো, আবার বলেন যে এই সরকার কত খারাপ সেটা মানুষ দেখুক তারপরে আসবে, ইত্যাদিতে। যাই হোক, সেই প্রসঙ্গে যাই না। কারণ আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যদি নির্বাচন করতে হয়, তাহলে প্রথমত কথা তাদের নেতা ঠিক করতে হবে, নেতা শেখ হাসিনা। যদি তাই হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার বাংলাদেশ সরকারের কাছে, তারেক রহমানের নির্বাচিত সরকারের কাছে শেখ হাসিনার বা আওয়ামী লীগের আবেদন করতে হবে যে আমরা রাজনীতি করতে চাই, এবং সেই আবেদনে পরিষ্কার করে বলতে হবে যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। যদি এই আবেদন করে, এবং তারেক রহমান তো একজন উদার রাজনৈতিক নেতা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আরও করবেন সামনের সময়টাতে। এখন তারেক রহমানের বিএনপি যদি সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করেন, জাতীয় সংসদে নিয়ে যান, সেখানে যদি আলাপ আলোচনা হয়, তাহলে একটা সিদ্ধান্ত আসতে পারে। আর নর্মাল প্রসেসে যদি হয়, তারা আবেদন করবেন, তখন সরকার কি সিদ্ধান্ত নিতে পারে, সেটা আমরা জানি না। সিদ্ধান্ত একটা নেবেন তারা আলাপ আলোচনা করে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন।
এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।